স্থিরতড়িৎ অধ্যায়ের দুটি মজার সৃজনশীল সমস্যার সমাধান করব। মজার কেন বলছি, তোমরা জানো ফিজিক্স আসলেই তো একটা মজার সাবজেক্ট। যদি তুমি ফিজিক্স বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু আসলে মজার। আর দ্বিতীয় পত্রের স্থিরতড়িৎ হচ্ছে আরও মজার একটা অধ্যায়। এই দ্বিতীয় পত্রের প্রাবল্য রিলেটেড বা বিভব রিলেটেড বা বল রিলেটেড যেসব সৃজনশীল সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আসলেই মজার যদি তুমি বিষয়টা বুঝো। যারা বুঝে না তাদের কাছে কিন্তু এটা অনেক প্যারাদায়ক। তো এই দুইটা সৃজনশীল আমি আমার শিক্ষার্থীদের এই বিভব প্রাবল্য বল এই টপিকগুলো করার পরে তাদের একটা সাপ্তাহিক একটা পরীক্ষা নিয়েছিলাম যে তারা আসলে কতটুকু এটা বুঝছে বা কতটুকু বিষয়টার ভিতরে যেতে পারছে বা আমি আসলে তাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। তো পরীক্ষা নেওয়ার পরে খাতা দেখতে যেয়ে দেখলাম অনেক শিক্ষার্থী অনেক ভালো করছে, অনেকেই 20-এর ভিতরে 20 পেয়েছে, আবার অনেকেই 20-এর ভিতরে 00 পাইছে। সো এই জন্যই বললাম যে এই দুইটা সৃজনশীল আসলে অনেক মজার। একই জিনিস বুঝাইলাম সবাইকে, কেউ 20-এর ভিতরে 18, 19 বা 20 পেল, আবার কেউ 00 পেল। এই জন্যই বলছি যে ফিজিক্স আসলে মজার একটা সাবজেক্ট। যদি তুমি ফিজিক্স বুঝো বা বোঝার চেষ্টা করো, শুধু শিক্ষক বোঝানোর চেষ্টা করলেই তুমি সব কিছু বুঝবে এমন না। যদি তোমার নিজের বুঝার ইচ্ছা না থাকে তাহলে আমার মনে হয় কোনো শিক্ষক তোমাকে বুঝাইতে পারবে না। সুতরাং যারা বিষয়টা বোঝার চেষ্টা করছে তাদেরকে আমি আসলে বিষয়টা বুঝাইতে পারছি, আর যারা শুধুমাত্র লেকচারগুলো শুনে গেছে তাদেরকে কিন্তু আমি আসলে বুঝাইতে পারি নাই। তাদের কাছে এই সৃজনশীলগুলো কিন্তু আসলে মজার না, বাট যারা বোঝার চেষ্টা করছে তাদের কাছে কিন্তু এইগুলো খুব লোভনীয় সৃজনশীল সমস্যা। এই টাইপের সমস্যা যাতে পরীক্ষায় আসে সেটার জন্য কিন্তু তারা উদ্গ্রীব হয়ে থাকে। যাই হোক, আমি আবারও একটু এই সৃজনশীল দুইটা একটু সমাধান করার চেষ্টা করছি। যারা পরীক্ষায় খারাপ করছিলে বা কিছু কিছু বিষয় হয়তো ক্লিয়ার ছিল না, তাদের জন্য আমার মনে হয় এই দুইটা সৃজনশীল তোমরা যদি আবার একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের কাছে এইটা কিন্তু আরও বেশি ক্লিয়ার হবে। সো আজকে যারা ক্লাসটা করতেছো একটু খাতা কলম নিয়ে বসো, বা কোথায় কোথায় ভুল করছিলে সেই ভুলগুলো আরও একবার একটু দেখে নাও, আশা করি তোমাদের কাজে লাগবে। তো এখানে আমাদের প্রথম যে সৃজনশীলটা আছে, দেখো এখানে +5 কুলম এবং -2 কুলম দুটি আয়ত গোলাকার পরিবাহী, এদের ব্যাসার্ধ দেওয়া আছে, পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরলরেখার দৈর্ঘ্য দেওয়া আছে, এদেরকে 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে স্থাপন করা হলো। প্রশ্নটা বোঝার চেষ্টা করো, লাইন বাই লাইন পড়ো, তোমার কাছে দেখবা যে তুমি যা জানো তার ভিতরেই সব কিছু আছে, বাইরে থেকে আসলে কিছু কিন্তু এখানে চাই নাই। সো আমাদের গ নাম্বারে বলছে প্রথম ও দ্বিতীয় বস্তুর আদান ঘনত্বের অনুপাত কত হবে। প্রথম ও দ্বিতীয় বস্তুর আদান ঘনত্ব মানে চার্জের তলমাত্রিক যে ঘনত্ব। তো তোমরা জানো চার্জের তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, এবং এই সিগমা ইকুয়ালটা হচ্ছে কি Q/A। এটা হচ্ছে কি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বা গোলাকার পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল, এবং এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠের ক্ষেত্রফল A ইকুয়ালটা হচ্ছে কি 4πr²। সো এই সূত্রটা জানলেই কিন্তু তুমি গ নাম্বারটা সমাধান করতে পারবে। সো দেখো এখানে আমার কি কি দেওয়া আছে। এখানে প্রথম যে গোলক, এই গোলকের চার্জ দেওয়া আছে, এই প্রথম গোলকের চার্জকে আমরা ধরলাম Q1। দ্বিতীয় যে গোলক, এই গোলকের চার্জকে আমরা ধরলাম Q2। প্রথম যে গোলক তার যে ব্যাসার্ধ এটাকে আমরা ধরলাম R1, আর দ্বিতীয় গোলকের যে ব্যাসার্ধ এটাকে আমরা ধরলাম হচ্ছে কি R2। সুতরাং আমার চার্জের তলমাত্রিক ঘনত্ব বের করতে গেলে কিন্তু চার্জ আর ব্যাসার্ধ লাগবে। তো সেই ডাটাগুলো দেখো আমার প্রশ্নে দেওয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি যে প্রথম গোলকের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু Q1/A1 সমান আমরা লিখতে পারি Q1/4πr1²। এবং দ্বিতীয় গোলকের চার্জের তলমাত্রিক যে ঘনত্ব Q2 সিগমা 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি Q2/A2 সমান, এখান থেকে আমরা লিখতে পারি Q2/4πr2²। এখন এদের অনুপাত বের করতে বলছে, যেহেতু অনুপাত বের করতে বলছে সুতরাং আমি লিখলাম σ1/σ2। এটাকে করলে হচ্ছে কি আমার দেখো Q1/4πr1² ইন্টু 4πr2² উপরে চলে যাচ্ছে, আর এখানে থাকতেছে Q2। সো আমরা এটাকে যদি একটু সাজায় লিখি Q1/Q2 ইন্টু এখানে থাকবে হচ্ছে কি R2/R1 এর হোল স্কয়ার।
সো এই পর্যন্ত করার পরে আমার এখন যে ডাটাগুলো দেওয়া আছে আমি এখানে ডাটাগুলো বসালে আমার কিন্তু এই ম্যাথ সমাধান হয়ে যাচ্ছে। সো দেখো আমাদের কিউ ওয়ান দেওয়া আছে কত, কিউ1 হচ্ছে 5, কিউ টু আমাদের কত দেওয়া আছে, কিউ টু দেওয়া আছে দেখো -2 কুলম্ব। অবশ্যই চার্জের মান মাইনাস আছে, দ্যাট মিনস এখানে মাইনাস বসাইতে হবে। অনেকেই এখানে মাইনাসটা বসানে, যেটার কারণে অঙ্কটা কিন্তু ভুল হয়ে গেছে। সুতরাং কিউ2 এর মান হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস আছে তার মানে কিন্তু আমার কিউ2 এর মান আমি -2 বসাবো। সো মাইনাসটাকে আমি উপরে দিলাম, ইন্টু R1 দেখো R2 আর R1 এখানে কিসে আছে, মিলিমিটার আছে। মিলিমিটারে থাকলে আমরা নর্মালি কি করি, মিটারে নিয়ে যাই। তোমরা ডাটা লেখার সময় এখানে মিটারে নিয়ে যেয়ে করতে পারো, বাট দুইটা যেহেতু মিলিমিটারে আছে এবং দুইটার অনুপাত আকারে আছে, সুতরাং আমি ওখানে মিলিমিটারে রাখলাম 15 আর এখানে আছে আমার হচ্ছে কত 10। তোমরা এই মিলিমিটারকে মিটারে নিয়ে যেও করতে পারো, কোনো সমস্যা নাই, যেটাতে তোমাদের সুবিধা হয়। সো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। সো দেখো ক্যালকুলেশন একটু করি, 15 10 স্কোয়ার। সো এটা করলে মাইনাস, যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি আমি, 5.625 তুমি ক্যালকুলেশন করলে এটা আসবে -5.625। তাহলে আমাদের যেহেতু অনুপাত বের করতে বলছে, অর্থাৎ σ1:σ2 সমান আমরা লিখতে পারি -5.625:1। সো দেখো কতক্ষণ লাগছে, এটা সর্বোচ্চ তোমার 5 মিনিট লাগতে পারে, 5 মিনিটের বেশি কিন্তু এই অঙ্ক সমাধান করতে সময় লাগার কথা না। শুধু তুমি যদি এই সিগমা ইকুয়াল টু Q/A এবং Q/4πr², এই ছোট্ট ফর্মুলাটা যদি তুমি করতে পারো। সুতরাং গ নাম্বার অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল। এই সহজ ম্যাথ কেন তোমরা ভুল করলে আমি জানি না, বা অনেকেই এই মানে স্থিরতড়িৎ অধ্যায়ের অনেক বড় বড় জিনিস, কৃতকাজ বের করতে পারে, ধারকত্ব বের করতে পারে, বিভব বের করতে পারে, সাম্যাবস্থা থাকে কিনা বের করতে পারে, বাট এরকম চার্জের তলমাত্রিক ঘনত্ব দিলে বা একটা বস্তুতে কয়টা ইলেকট্রন আছে এটা বললে সে আর বের করতে পারে না। সুতরাং এই ছোট ছোট ফর্মুলাগুলোও কিন্তু তোমাকে মনে রাখতে হবে, নাহলে এই ছোট ছোট ফর্মুলাগুলোর জন্যই কিন্তু তুমি ফিজিক্সের ম্যাথের এই মজাগুলো অনুধাবন করতে পারবে না। যাই হোক, আমাদের এখন ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের বস্তু দুটিকে একত্রিত করে পুনরায় পূর্বের অবস্থানে রাখলে তাদের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে প্রাবল্যের কিরূপ পরিবর্তন হবে। সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে প্রাবল্যের কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, আমি একটু এটাকে নিচে নিয়ে আসি। সো একটু সাজায় নেই, এটাকে আমি উপরে তুলে দেই। ওকে, আশা করি এখন দেখতে পাচ্ছ। দেখো, ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের বস্তু দুইটিকে একত্রিত করে পুনরায় পূর্বের অবস্থানে রাখলে তাদের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে প্রাবল্যের কিরূপ পরিবর্তন হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের বস্তু দুইটিকে, এখানে দুইটা পরিবাহী আছে, একটা গোলাকার পরিবাহী আছে, একটার ব্যাসার্ধ হচ্ছে 10 মিলিমিটার, আর একটার ব্যাসার্ধ হচ্ছে কি 15 মিলিমিটার। তো আমরা একটু আঁকার চেষ্টা করি। সো দেখো যে চিত্র একটু আঁকার চেষ্টা করে, এই একটা গোলক আর এই গোলকটাকে আমরা একটু বড় আঁকলাম। এখানে এই দুইটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। সো একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, তাহলে তোমরা খুব ইজিলি বিষয়গুলো অনুধাবন করতে পারবে। আমরা ধরে নিলাম এ একটা গোলক, আর একটা গোলক হচ্ছে কি বি। এই যে এ গোলকের চার্জ আমি ধরলাম কিউএ, এটা হচ্ছে +5 কুলম্ব। বি যে গোলক, এই গোলকের চার্জ কিউবি, এটা হচ্ছে আমাদের -2 কুলম্ব। ফিজিক্সের ম্যাথ করার সময় তুমি যত বেশি চিত্র এঁকে করবে তত বেশি কিন্তু তোমার ম্যাথটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং অঙ্ক পড়ে তাড়াহুড়া করবে না, ফিজিক্স তাড়াহুড়ার জিনিস না। ফিজিক্স বুঝতে গেলে তোমাকে এর পিছনে সময় দিতে হবে। একে সময় দাও, এ তোমার সাথে থাকবে। একে সময় না দিলে তোমাকে ছেড়ে চলে যাবে। সুতরাং একে সময় দাও, বুঝে বুঝে, লাইন বাই লাইন বুঝে বুঝে করার চেষ্টা করো। কোনো ম্যাথ তোমার কাছে ইম্পসিবল মনে হবে না, তুমি ফিজিক্সের আসল মজাটা পাবে। সব ম্যাথ তোমার কাছে মজা মনে হবে। সো দেখো,
এখন প্রথম যে গোলক, এই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 10 মিলিমিটার। প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলক, এই গোলকের ব্যাসার্ধ আমি ধরলাম আর এ, এটা সমান আমার দেওয়া আছে 10 মিলিমিটার। দ্বিতীয় যে গোলক, এই গোলকের ব্যাসার্ধকে আমি ধরলাম আর বি, এটা দেওয়া আছে আমাদের 15 মিলিমিটার। এই গোলকের পৃষ্ঠ থেকে এই গোলকের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, দেখো এখানে বলে দিয়েছে যে বস্তু দুইটির পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী সরলরেখার দৈর্ঘ্য, মানে এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠ পর্যন্ত, গোলকের কেন্দ্র থেকে না, কিন্তু কেন্দ্র থেকে না, যদি কেন্দ্র থেকে হতো তাহলে কিন্তু সেটা আলাদা হতো। এখানে বলছে একটা গোলকের পৃষ্ঠ থেকে আর একটা গোলকের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, সেই দূরত্বটা আমার দেওয়া আছে 20 সেন্টিমিটার। তার মানে আমি যখন এখানে এই দুইটা গোলকের মধ্যবর্তী দূরত্ব আসলে কত, এই গোলকের কেন্দ্র থেকে এই গোলকের কেন্দ্র পর্যন্ত, তাহলে এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব যদি আর আমি ধরি, তাহলে আর হবে হচ্ছে কি 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার মানে হচ্ছে কত, 0.01 মিটার। 10 মিলিমিটার মানে হচ্ছে কি 0.01 মিটার। 20 সেন্টিমিটার, সবগুলোকে আমরা একই ইউনিটে নিব। 20 সেন্টিমিটার মানে কত মিটার, 20কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে 0.2 মিটার, প্লাস 15 মিলিমিটার, 15 মিলিমিটার মানে একে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে 0.015 মিটার, 0.015 মিটার। সো এখন এই তিনটাকে আমি যদি যোগ করি তাহলে কত আসে, 01 প্লাস 0.2, সো যোগ করলে আসে 0.225, 0.225। আচ্ছা, এখানে আমরা ব্র্যাকেটটা দিলাম, এত কি মিটার, 0.225 মিটার। দ্যাট মিনস এই গোলকের কেন্দ্র থেকে এই বি গোলকের কেন্দ্র পর্যন্ত আমার যে টোটাল দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কি 0.225 মিটার। এখন খেয়াল করো, যেখানে বলছে দেখো উদ্দীপকের বস্তু দুটিকে একত্রিত করে পুনরায় পূর্বের অবস্থানে রাখলে তাদের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে, এই যে সংযোগ সরলরেখা, এই সংযোগ সরলরেখার মধ্যবিন্দু, তো আমি এই সংযোগ সরলরেখার মধ্যবিন্দুকে ধরলাম হচ্ছে কি পি। এই সংযোগ সরলরেখার মধ্যবিন্দু অর্থাৎ এ থেকে বি, এ বি সরলরেখার মধ্যবিন্দু হচ্ছে কি ধরলাম পি। এই পি বিন্দুতে আমার হচ্ছে কি প্রাবল্যের কি রূপ পরিবর্তন হবে, স্পর্শ করার আগে এবং স্পর্শ করার পরে। স্পর্শ করার পরের প্রাবল্য কি রূপ হবে আর স্পর্শ করার আগের প্রাবল্য কি ছিল, এই দুইটা প্রাবল্য যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমার এই ম্যাথটা হয়ে যাচ্ছে। তাহলে আমার এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে পি। যদি এই দুইটার মধ্যবিন্দু পি হয় তাহলে দেখো এখানে আমার দূরত্ব কি হচ্ছে, এপি সমান, এ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এপি, আর বি থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কি বিপি, সমান হচ্ছে আমরা লিখতে পারি কি r/2। তাহলে আমি যদি 0.225 একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে দূরত্ব আসে 0.11, কত দেখলাম 1125 মিটার। অর্থাৎ আমার এ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে 0.1125 মিটার এবং বি থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কি 0.1125 মিটার। এখন খেয়াল করো, এখানে বলছে যে বস্তু দুইটিকে একত্রিত করে, বস্তু দুইটিকে একত্রিত করে পুনরায় পূর্বের অবস্থানে রাখলে, আগে কিন্তু বস্তু দুইটা একত্রিত ছিল না, এই অবস্থায় তার একটা প্রাবল্য আছে। এরপর এই দুইটা গোলককে আমরা একত্রিত করব। আমরা একত্রিত করলে জানি কি তাদের মধ্যে চার্জের আদান প্রদান হবে, সেটা আমরা পরে বোঝাচ্ছি। তাহলে আগে আমরা স্পর্শের আগে, এই স্পর্শের আগে এই পি বিন্দুতে আমরা লব্ধি প্রাবল্যটা বের করে নিব। স্পর্শের আগে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য। সো দেখো আমরা এটা কিভাবে বের করব। স্পর্শের আগে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করব আর স্পর্শের পরে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করব। সুতরাং আমরা লিখলাম স্পর্শের আগে। সো স্পর্শের আগে কি, কোন একটা বিন্দুতে প্রাবল্য বের করতে গেলে আমার দেখতে হবে ওই বিন্দুর চারিদিকে যতগুলো চার্জ থাকবে প্রত্যেকটা চার্জের জন্য ওই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। কি বললাম, এই পি বিন্দুর চারিদিকে যতগুলো চার্জ থাকবে ওই প্রত্যেকটা চার্জের জন্য আমরা পি বিন্দুতে প্রাবল্য বের করব। সো এখানে দেখো এই পি বিন্দুর চারিদিকে দুইটা চার্জ আছে, এ বিন্দুতে আর একটা হচ্ছে কি বি বিন্দুতে। তাহলে আমি এখন এ বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব এবং বি বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব। বের করলে আমি এদের লব্ধি প্রাবল্য বের করতে পারবো। তাহলে স্পর্শের আগে আমি এখানে লিখব এ বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য, এ বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য। তাহলে এ বিন্দুস্থ চার্জের জন্য প্রাবল্য হচ্ছে কি ই এ, এটার সমান ফর্মুলা কি 1/4 পাই এপসিলন নট কে। অবশ্যই
তড়িৎটাকে কে দিবে, কারণ এখানে শূন্য মাধ্যম বলে না, এখানে বলছে 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, দ্যাট মিনস তড়িৎ মাধ্যমাঙ্ক এখানে কিন্তু কে। সুতরাং তুমি যদি 1/4 এপসিলন নট দিয়ে করো তাহলে কিন্তু এই অঙ্কটা ভুল হবে। সো দেখো মজাটা কোথায়, আমি কেন বলছি যে অনেকেই কেন 00 পাইছে, তারা এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে কাউন্ট করে নাই, আবার অনেকে প্রাবল্যের দিক নির্ণয় করতে যে ভুল করছে। সুতরাং এই অঙ্কটা সহজ, আবার কিন্তু তোমাদের ভাষায় কঠিন। যদি তুমি বুঝে বুঝে করো তাহলে কিন্তু এটা আসলে অনেক সহজ। সো দেখো 1/4 এপসিলন নট কে কি হবে, কিউ এ বাই এদের যে মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিনস এপি স্কয়ার। তাহলে আমরা এ বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য পেলাম ইএ ইকুয়াল টু 1/4 এপসিলন নট কে কিউ এ বাই এপি স্কয়ার। সুতরাং আমরা এখানে যদি একটু ক্যালকুলেশনটা করি তাহলে দেখো কি আসবে, 1/4 এপসিলন নট এর মান আমরা জানি 9 × 10⁹ আর নিচে আছে কি কে, কে এর মান আমাদের কত, কে এর মান হচ্ছে 5 ইন্টু আমাদের এ বিন্দুর যে চার্জ কিউ এ এটার মান হচ্ছে কি 5, আর এদের যে মধ্যবর্তী দূরত্ব এপি, এপির মান আমরা পাইছি 0.1125 কি স্কয়ার। সো আমরা এটা এখন ক্যালকুলেশন করি, এই 5 কাটা যায়। সো দেখো এটা ক্যালকুলেশন করলে কি আসে, 9 × 10⁹ ভাগ 0.1125 স্কয়ার। এটা করলে আসছে 7.11 × 10⁻11 নিউটন পার কুলম্ব। এখন দেখো প্রাবল্য কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, তার মানে কি আছে, এর মান আছে, এর দিকও আছে। আমি মান বের করছি, এখন এর দিক বের করতে হবে। সো প্রাবল্যের দিক বের করতে হয় কিভাবে, দিক বের করার জন্য আমার দেখতে হবে যে বিন্দুতে আমরা প্রাবল্য বের করছি এখানে কিন্তু আসলে কি আছে, একটা একক ধনাত্মক চার্জ আছে। তাহলে দেখো আমরা এ বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করছি, এ বিন্দুতে চার্জ আছে +5 কুলম্ব, পি বিন্দুতে চার্জ আছে +1 কুলম্ব। তাহলে এই দুইটা চার্জ কি সমধর্মী, সমধর্মী হলে কি হবে, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। কি করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সমধর্মী চার্জ যদি পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণ করলে কি হবে, ছোট চার্জটা যে বিন্দুতে আছে সেখান থেকে দূরে চলে যাবে। তো যেহেতু এই দুইটা চার্জ সমধর্মী সুতরাং এরা পরস্পরকে বিকর্ষণ করবে, এবং বিকর্ষণ করলে এই পি বিন্দুতে যে চার্জটা আছে এই চার্জটা কি হয়ে যাবে, এই চার্জটা দূরে চলে যাবে। অর্থাৎ দূরে চলে যাবে মানে কি, দূরে চলে যাবে মানে এর দিক হবে হচ্ছে কি পিবি বরাবর, কি বরাবর, পিবি বরাবর। তাহলে দেখো আমার এ বিন্দুস্থ চার্জের জন্য আমরা যে প্রাবল্য ইএ বের করলাম এর দিক হবে হচ্ছে কি পি বি বরাবর। আমি ভেক্টর চিহ্ন দিয়ে দেখালাম, পিবি বরাবরও লিখতে পারো, সেটা না দেখে আমি পিবি বরাবর লিখলাম। কেন পিবি বরাবর, আবার একটু খেয়াল করো, সমধর্মী চার্জ, এই সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করলে কি হবে, ছোট চার্জটা দূরে চলে যাবে বড় চার্জ থেকে। তাহলে ছোট চার্জ পি বিন্দুতে, এ দূরে চলে যাচ্ছে, এই এ বিন্দুর চার্জ থেকে দূরে চলে যাচ্ছে, দ্যাট মিনস সে কিন্তু তার দিক হচ্ছে কি পিবি বরাবর। আবার দেখো আমরা এখন বি বিন্দুস্থ চার্জের জন্য প্রাবল্য বের করব। তাহলে বি বিন্দুস্থ চার্জের জন্য আমরা পি বিন্দুতে যদি প্রাবল্য বের করি তাহলে বি বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য ইভি। সো এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে 1/4 এপসিলন নট কে কিউ বি বাই এখানে আমার দূরত্ব হচ্ছে কি বিপি স্কয়ার। সো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি একইভাবে 9 × 10⁹ 4 এপসিলন নট কে, কে মানে হচ্ছে, কে মানে কি, কে মানে আমাদের 5 ইন্টু কিউবি, কিউবি এর মান হচ্ছে 2 অন, আর বিপি স্কয়ার, বিপি মানে হচ্ছে 0.1125 স্কয়ার। সো এখন আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের এটা চলে আসবে 2 × 9 × 10⁹ ভাগ 0.1125 স্কয়ার, 2.84 × 10⁻11। আমি 5 দিয়ে ভাগ করি নাই, 2.84 × 10⁻11 এত নিউটন পার কুলম্ব। এর দিক কোন দিকে হবে দেখো, এখন দেখো বি বিন্দুতে চার্জ আছে -2 কুলম্ব আর পি বিন্দুতে চার্জ আছে +1 কুলম্ব। তাহলে এই দুইটা চার্জ, এই যে এই দুইটা চার্জ এরা পরস্পর কি, এরা পরস্পর হচ্ছে কি
বিপরীতধর্মী। বিপরীতধর্মী হলে কি করে? বিপরীতধর্মী হলে এরা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণ করলে কি হবে? এই সেই ছোট চার্জটা কিন্তু দৌড়ায় বড়টার দিকে যাবে। তাহলে ছোট চার্জটা দৌড়ায়, দেখো এই যে ছোট চার্জ মানে কি +1 কুলম্ব চার্জ, এই চার্জটা দৌড়ায় বড়টার দিকে যাচ্ছে, অর্থাৎ এর দিক হবে এখানে, ওটার দিক হবে কিন্তু পিবি বরাবর। এই দিক নির্ণয় করতে যে তোমরা অনেক বেশি ভুল করো, সহজ একটা জিনিস মনে রাখবে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে ছোট চার্জটা দূরে চলে যাবে, ছোট চার্জটা যে জায়গায় আছে সেখান থেকে দূরে চলে যাবে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে কি হবে? ছোট চার্জটা দৌড়ায় বড়টার দিকে যাবে। দেখো এখানে যখন ছিল এরা সমধর্মী, পরস্পরকে বিকর্ষণ করছিল, এই যে ছোট চার্জটা এখান থেকে ছিল, এই বড়টা থেকে দূরে চলে গেছে। এর পরবর্তীতে ক্ষেত্রে এই চার্জটা কি, এখানে -2 এখানে +1, তাহলে এরা হচ্ছে কি বিপরীতধর্মী, পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে, আকর্ষণ করলে কি হবে? ছোটটা দৌড়ায় বড়টার দিকে যাবে। সুতরাং এই দিক নির্ণয় করতে যে তোমাদের ভিতরে এত কনফিউশন কাজ করে, আমি বুঝি না কেন এই কনফিউশনটা কাজ করে। এটার জন্য তুমি নিজে যদি একটু বই নিয়ে বসো, তোমার নিজের মতো করে যদি একবার বুঝে নাও, আমার মনে হয় না এটা তুমি জীবনে আর কোনোদিন ভুলবে। যাই হোক, এরপরও তোমরা ভুল করবে, পরীক্ষা তো আসলে ভুলের জন্যই, পরীক্ষায় ভুল করবে না তো কোথায় ভুল করবে। যাই হোক, সেটা পরের বিষয়। সো এখন দেখো আমরা এই পি বিন্দুতে দুইটা প্রাবল্য বের করলাম, দুইটা প্রাবল্য, অর্থাৎ আমরা এ বিন্দুস্থ চার্জের জন্য একটা প্রাবল্য বের করছি, আবার বি বিন্দুস্থ চার্জের জন্য একটা প্রাবল্য বের করছি। এখন এই দুইটা প্রাবল্য কি একই দিকে ক্রিয়াশীল? দুইটা প্রাবল্য কি একই দিকে ক্রিয়াশীল? তো আমরা জানি যে দুইটা প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি প্রাবল্য আমরা যোগ করলে পেয়ে যাই, আর বিপরীত দিকে যদি হতো তাহলে আমরা বিয়োগ করতাম। তাহলে আমাদের পি বিন্দুতে, আমাদের এই যে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য যদি আমরা এখন বের করি, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য = কি হবে? ইএ প্লাস ইবি, ইএ প্লাস ইবি। তো ইএ আর ইবি এই দুইটা যদি আমি যোগ করি তাহলে কত আসে? 2.84 প্লাস 7.11, সো এটা হচ্ছে 9.95, হ্যাঁ 9.95 ইন্টু কি হবে 10⁻11, এর একক কি হবে? এত নিউটন পার কুলম্ব। এর দিক কোন দিকে হবে? যেহেতু দুইটা একই দিকে ক্রিয়াশীল, সুতরাং এরও দিক হবে হচ্ছে কি পিবি বরাবর। তাহলে দেখো আমরা স্পর্শের আগে পি বিন্দুতে প্রাবল্য পেয়ে গেলাম, স্পর্শের আগে পি বিন্দুতে কিন্তু আমরা প্রাবল্য পেয়ে গেছি, সেই লব্ধি প্রাবল্য, সেই লব্ধি প্রাবল্যের দিক কোন দিকে? লব্ধি প্রাবল্যের দিক হচ্ছে কি পিবি বরাবর। এখন আমরা কি করব? স্পর্শের পরে এদের প্রাবল্যের দিকটা কেমন হবে স্পর্শের পরে। সো আরেকটু খেয়াল করো, স্পর্শের আগে আমরা কিভাবে বের করছি। সো আমি পরের স্লাইডটা হয়তো দিয়ে দিব, তো আমরা এটাকে একটু উপরে তুলে দেই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখন আমরা যেটা করব কি স্পর্শের পরে প্রাবল্য বের করব। তাহলে স্পর্শের পরে আসলে কি হবে? এই দুইটা গোলককে যদি আমি স্পর্শ করি তাহলে এদের ভিতরে কিন্তু চার্জের আদান প্রদান হবে। কতক্ষণ চার্জের আদান প্রদান হবে? যতক্ষণ পর্যন্ত এই দুইটা গোলকের বিভব সমান না হবে। এখন যদি এই দুইটা গোলকের ব্যাসার্ধ সমান থাকতো, তাহলে কিন্তু যদি এই দুইটা গোলকের ব্যাসার্ধ সমান হতো তাহলে কিন্তু এখানে যে চার্জটা আসছে এই দুইটা চার্জ কিন্তু সমান ভাগে ভাগ হতো। কিন্তু এখানে খেয়াল করো, এই দুইটা গোলকের ব্যাসার্ধ কিন্তু সমান না, সুতরাং এদের চার্জ কিন্তু সমানভাবে, দুইটা গোলকের সমানভাবে সমহারে বণ্টিত হবে না। তাহলে দুইটা গোলককে স্পর্শ করার পরে তাদের চার্জ কত হবে সেটা আমরা একটা শর্টকাট ফর্মুলা দিয়ে কিন্তু করতে পারি। তাহলে আমরা এখন যেটা করব যে আমরা যেটা করব যে আবার স্পর্শের পরে, ঠিক এভাবে তোমরা লিখবে যে আবার স্পর্শের আগে ছিল স্পর্শের আগে, আর এটা হচ্ছে কি স্পর্শের পরে। আমি জানি না ওটা কি লিখছিলাম, স্পর্শের আগেই ছিল, এটা হচ্ছে কি স্পর্শের পরে। দুইটা গোলককে স্পর্শ করার পরে কি হচ্ছে? দুইটা গোলককে স্পর্শ করার পরে তাদের চার্জ কত হবে? আমি ধরে নিলাম স্পর্শ করার পরে এ গোলকের চার্জ হবে হচ্ছে কি কিউ এ প্রাইম। তাহলে কিউ এ প্রাইম সমান আমাদের ফর্মুলা হবে আর এ ইন্টু কিউ এ প্লাস কিউ বি বাই আর এ প্লাস আর বি। এই সূত্রটা একটু মনে রাখবে যে স্পর্শের পরে প্রথম গোলকের চার্জ হবে কিউ এ, এ গোলকের চার্জ হবে এ গোলকের ব্যাসার্ধ ইন্টু মোট চার্জ বাই
দুইটার ব্যাসার্ধ যোগফল। যদি বি গোলকের চার্জ কত হবে, বি গোলকের চার্জ হবে, তখন আমি হচ্ছে কি বি গোলকের ব্যাসার্ধ নেব ইনটু মোট চার্জ। মোট চার্জ মানে কি কিউ এ প্লাস কিউ বি বাই হচ্ছে কি এই যে আর এ প্লাস আর বি। তাহলে দেখো এখানে যদি আমরা এই মানগুলো বসাই দেই তাহলে কিন্তু আমার এ গোলকের চার্জ এবং বি গোলকের চার্জ চলে আসবে। এ গোলকের ব্যাসার্ধ আমাদের ছিল হচ্ছে কি 10 মিলিমিটার। সো ব্যাসার্ধ 10 মিলিমিটার, আমি মিলিমিটার রাখতে পারি যেহেতু এখানেও উপরেও ব্যাসার্ধ আছে নিচেও ব্যাসার্ধ আছে, তোমরা মিটারে নিয়ে যেও করতে পারো। আচ্ছা মিটারে নিয়ে যেই করি, আমার এ গোলকের ব্যাসার্ধ হচ্ছে 0.01 ইন্টু দুইটার যে মোট চার্জ কিউ এ হচ্ছে 5 আর কিউ বি হচ্ছে -2 আর নিচে হচ্ছে কি 0.01 প্লাস 0.015। সো এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে 0.01 প্লাস 0.015 আর উপরে হচ্ছে 0.01 ইন্টু 3 ভাগ অ্যান্সার। সো এটা আসে 1.2 কুলম। আর এটা আসবে আমাদের কত, এটার মান যদি আমরা বসাই আরবির মান যদি আমরা এখানে বসাই তাহলে আরবি হচ্ছে 0.015 ইন্টু 3 ভাগ 0.01 প্লাস 0.015। সো এটা আসবে 1.8। সো এটা বোঝাও যাচ্ছিল 1.8 হবে, কারণ এই দুইটার মোট চার্জ 5 কুলম আর -2 কুলম, মোট চার্জ কিন্তু 3। সুতরাং এটা 1.2 আসলে এটা অবশ্যই 1.8 হবে। দেখো এই দুইটা যোগ করো, এই যে 1.2 আর 1.8 এটা যোগ করলে 3 হয়, কারণ এই দুইটা যখন একত্র করা হচ্ছে তখন তাদের মোট চার্জ হয়ে যাচ্ছে 3। এই 3 কুলম চার্জ কিন্তু সমান, 3 কুলম চার্জ কিন্তু এই দুইটা গোলকে ভাগ হবে, সমান হারে না। যদি দুইটা গোলকের ব্যাসার্ধ সমান হতো, দুইটা গোলকের যদি ব্যাসার্ধ সমান হতো তাহলে এটাও 1.5 হতো, এটাও 1.5 হতো। যেহেতু দুইটা গোলকের ব্যাসার্ধ সমান না, সুতরাং এদের চার্জের পরিমাণটাও সমান হবে না। এবং দেখো যে গোলকের ব্যাসার্ধ বেশি তার চার্জের পরিমাণটাও কিন্তু বেশি। এখন এবার খেয়াল করে স্পর্শের পরে, আমরা তো স্পর্শের আগে লব্ধি প্রাবল্য বের করছি পি বিন্দুতে, এখন আমরা কি বের করব, স্পর্শের পরে লব্ধি প্রাবল্য বের করব। অনেক গাইডে আমি দেখছি যে এই অঙ্কটা কিন্তু ভুল করা আছে বলে আমি ওদের ক্লাস টেস্টে এটা নিছিলাম যে দেখি কারা গাইড ফলো করে এবং কারা বুঝে করে সেটার জন্য। সো এখন দেখো আমরা পি বিন্দুতে কি করব, যে আমরা ঠিক ওই একইভাবে আমরা আবার এই এ বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে আবার প্রাবল্য বের করব ই এ প্রাইম। সেটা হবে কি 1/4 এপসিলন নট কে, এখন হবে হচ্ছে কি কিউ এ প্রাইম বাই এদের যে মধ্যবর্তী দূরত্ব যেটা হচ্ছে কি এপি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা মানগুলো যদি বসাই, আমি আর ডাটাগুলো লিখছি না, তোমরা এখানে ডাটাগুলো লিখবে। সো মানগুলো বসালে হচ্ছে 9 × 10⁹ ইন্টু কিউ এ প্রাইম হচ্ছে 1.2 আর নিচে হচ্ছে 5 ভাগ হচ্ছে এপি স্কোয়ার, এপি মানে হচ্ছে 0.1125 স্কোয়ার। সো এটা করলে আসে 1.70 ইন্টু 10⁻11 এত নিউটন পার কুলম। এর দিক কোন দিকে হবে, দেখো এর দিকটা এখন কোন দিকে হবে তুমি এখান থেকেই বুঝতে পারছো। আমি আরেকটা চিত্র রাখলাম না, এই চিত্র থেকে তুমি এখানে সরাসরি লিখতে পারো যে এখানে এখন প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করলে কি হবে, ছোটটা দূরে চলে যাবে। সুতরাং এটার দিক হবে কিন্তু পি বি বরাবর, দিক হবে কি পি বি বরাবর। আবার যদি আমরা বি বিন্দুস্থ চার্জের জন্য প্রাবল্য বের করি, বি বিন্দুস্থ চার্জের জন্য যদি আমি প্রাবল্য বের করি তাহলে দেখো ই, এটাকে আমি দিলাম ইবি প্রাইম। সো এই ইবি প্রাইম সমান আমার ফর্মুলা হচ্ছে কি 1/4 এপসিলন নট কে, এখানে এখন কিউ বি প্রাইম বাই বিপি স্কোয়ার, তো স্যার দেখো এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি 9 × 10⁹ ইন্টু কিউবির মান হচ্ছে কি 1.8 ভাগ 5 ভাগ এপি মানে হচ্ছে 0.1125 স্কোয়ার। সো এটা করলে আসে হচ্ছে 2.56 × 10⁻11
এত নিউটন পার কুলম, এবং এর দিকটা কোন দিকে হবে, যারা এর আগের দিকটা বুঝতে পারছো তাদের কাছে কিন্তু এই দিক নির্ণয়টা বুঝতে পারতেছো। এখন দেখো এখানে কিন্তু এখন আর -2 কুলম চার্জ নাই, এখানে চার্জ আছে কিন্তু এখন 1.8 কুলম, আর এই পাশে চার্জ ছিল কত 1.2 কুলম। সো এ বিন্দুতে স্পর্শের পরে এ বিন্দু চার্জ হয়ে গেছে 1.2 প্লাস 1.2, আর এটা হয়ে গেছে কত প্লাস 1.8। সুতরাং দুইটায় এটা প্লাস 1.2 আর এটা হয়ে গেছে কিন্তু প্লাস 1.8। তাহলে এটার দিক দেখো, এটার দিক কি ছিল, এখানে প্লাস 1.2, এখানেও প্লাস চার্জ, এখানেও প্লাস চার্জ, সমদর্বী, পরস্পরকে বিকর্ষণ করছে, সুতরাং এর দিক হয়েছে পিবি বরাবর। এখন দেখো এখানে প্লাস চার্জ, এখানেও প্লাস চার্জ, তার মানে কি এটা সমদর্বী, সমদর্বী হলে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে এটার দিক কিন্তু এই যে ই বি প্রাইম যেটা আসে এর দিকটা কিন্তু কোন দিকে হবে, এর দিকটা হবে হচ্ছে কি পি এ বরাবর, পি এ বরাবর। তাহলে এখন দেখো এই যে আমরা স্পর্শের পরে যে দুইটা প্রাবল্য বের করলাম, ই এ প্রাইম এবং ই বি প্রাইম, এরা কিন্তু পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, একটা পিবি বরাবর আর একটা পি এ বরাবর। তো দুইটা যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি বের করতে হয় কিভাবে, তাদের লব্ধি বের করতে হয় বড়টার থেকে ছোটটা বিয়োগ করে, অর্থাৎ স্পর্শের পরে পি বিন্দুতে যে লব্ধি প্রাবল্য সেটা যদি ই প্রাইম হয় তাহলে এটা কি করব, বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। তার মানে এখানে বড় হচ্ছে কত 2.56, তার মানে ই বি প্রাইম মাইনাস ই এ প্রাইম। সো ইবি হচ্ছে 2.56 মাইনাস ই এ হচ্ছে 1.70, তাহলে এটা আসে 0.86, আর এর সাথে আছে 10⁻11 এত নিউটন পার কুলম। এবং এর দিক কোন দিক হবে, বড়টা যেদিকে ক্রিয়াশীল এর দিকটা সেই দিক হবে, বড়টা যেহেতু পি এ বরাবর ক্রিয়াশীল সুতরাং এর দিক হবে হচ্ছে কি পি এ বরাবর। এখন খেয়াল করো আমরা অঙ্কের সামারিতে যদি এখন আসি, সো আমি একটু এটা ছোট করে নেই দেখি আগের অঙ্কটা চলে আসে কিনা পুরোটা, ওকে আসছে। এখন একটু খেয়াল করো, আমরা স্পর্শের আগে, এই যে স্পর্শের আগে আমাদের পি বিন্দুতে প্রাবল্য ছিল, দেখো এটা এই স্পর্শের আগে পি বিন্দুতে আমাদের লব্ধি প্রাবল্য কত ছিল, স্পর্শের আগে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য ছিল কিন্তু এটা 9.95 × 10⁻11, এবং এর দিক ছিল কি বরাবর, পিবি বরাবর। স্পর্শের পরে, এই যে স্পর্শের পরে দেখো এখানে আমার প্রাবল্য আসছে কি 0.86 × 10⁻11, এর দিক কোন দিকে, এর দিক হচ্ছে কি পি এ বরাবর। আগেরটা ছিল পিবি বরাবর, এখনটা হচ্ছে কি পি এ বরাবর। তাহলে আবার এখানে প্রশ্নে বলছে উদ্দীপকের বস্তু দুটিকে একত্রিত করে পুনরায় পূর্বের অবস্থা রাখলে সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে প্রাবল্যের কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ আমরা এর মন্তব্যটা এখন লিখতে পারি, যেহেতু ই ইজ নট ইকুয়াল টু ই প্রাইম, সুতরাং উদ্দীপকের বস্তু দুটিকে একত্রিত করে পুনরায় পূর্বের অবস্থানে রাখলে তাদের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে লব্ধি প্রাবল্যের মান সমান হবে না এবং এদের দিক হবে পরস্পর বিপরীত দিকে। আবার একটু খেয়াল করো, উদ্দীপকের বস্তু দুটিকে একত্রিত করে পুনরায় পূর্বের অবস্থানে রাখলে তাদের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে লব্ধি প্রাবল্যের মান সমান হবে না এবং তাদের দিক হবে পরস্পর বিপরীত দিকে। এখন কতটুকু বেশি হবে কম হবে এটা তুমি বিয়োগ করে দেখাইতে পারো, বাট এটুকু লিখলেই এনাফ। তো এই সৃজনশীলটা দেখো, ঘ নম্বরের যে সৃজনশীলটা ছিল সেটা একটু তোমার হয়তো বা সময় একটু বেশি লাগতে পারে, একটু যদি বুঝে থাকো তাহলে কিন্তু তুমি আরো অনেক সংক্ষেপে এটা করতে পারবা। তো যাই হোক, এই অঙ্কটা অনেকেই ঘ নম্বর করেই নাই, অনেকেই গ নম্বরটা করছেই শুধু রেখে দিছে। ঘ নম্বরটা দেখো তুমি নর্মালি প্রাবল্যের যেসব অঙ্কগুলো বোর্ডে আসে, যেসব অঙ্কগুলো তুমি সমাধান করছো সেগুলোর মধ্যে থেকে কিন্তু আসছে। সুতরাং একটু মনোযোগ দিলে, একটু বোঝার চেষ্টা করলে এটা কিন্তু আসলে এই অঙ্কের মজাটা কিন্তু তুমি নিতে পারতে। তো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে মজাটা নিতে পারো না, কারণ তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো না। তোমরা শুধু স্যারেদের বাসায় দৌড়াও বা স্যারেদের অনলাইন ক্লাসে দৌড়াও, কিন্তু নিজে যে বুঝতে হবে সেটা বোঝার চেষ্টা করো না। তাহলে একটা স্থির তড়িৎ, একটা চলতড়িৎ সর্বোচ্চ 4 ঘন্টা বা 5 ঘন্টার ক্লাস করলে বোঝা হয়ে যায়। তাহলে তো আমার যে সেকেন্ড পার্টে 11টা অধ্যায় আছে, তো প্রত্যেকটা অধ্যায় যদি 4 ঘন্টা করে ক্লাস করো, 4 এবং 44 ঘন্টায় সেকেন্ড পার্ট শেষ। তো ফিজিক্স তোমার 2 বছর ধরে পড়ার দরকার কি?
40 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, 2 দিন 3 দিনে শেষ হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা এরকম না। ফিজিক্স পড়তে হয় বুঝে বুঝে, সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে হয় বুঝে বুঝে। একদিনে আমি অনেক বেশি খাবো, ওটা বদহজম হবে। একসাথে তুমি 4 ঘন্টা ক্লাস করে স্থির তড়িতের কিছুই বুঝবা না, তুমি স্থির তড়িৎ হয়ে যাবা, তুমি কি বলা যায়, তুমি শক খেয়ে যাবা। সুতরাং ফিজিক্স বুঝতে হবে বুঝে বুঝে, যেটা বুঝবে সেটা ধীরে ধীরে বুঝো, ধীরে ধীরে মাথার ভিতরে একবার সেট আপ করে নাও, তাহলে তুমি যে কোনো জিনিস বুঝবা। তাড়াহুড়া করে শুধুমাত্র সংক্ষিপ্ত পরিসরে বুঝে তুমি কিন্তু ফিজিক্সে ভালো করতে পারবে না। যাই হোক, আমাদের এর পরের যে সমস্যাটা আছে এটা দেখো, এটাও খুব মজার একটা সমস্যা, মজার একটা সৃজনশীল। চিত্রটা দেখে একটু হিজিবিজি মনে হতে পারে, বাট খুব সহজ একটা চিত্র। আমি একটু চিত্রটা আর একটু সহজ করে আঁকি। তার আগে একটু অঙ্কটা দেখো, পড়ো। এখানে বলছে যে Q1 Q2 Q3 চার্জ দ্বারা পি বিন্দুতে Q0 মানের একটি m ভরের চার্জিত বস্তুকে শূন্যে ভাসমান রাখার ব্যবস্থা করা হলো। পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। পি বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে। বিভব নির্ণয় করা কিন্তু খুবই সহজ। সো বিভবটা আমরা খুব ইজিলি কিন্তু নির্ণয় করতে পারি। তো আমরা একটু এই চিত্রটা আগে একটু আঁকি, দেখে আঁকতে পারি কিনা। সো খেয়াল করো, ওকে। সো এটাকে আমরা ফ্লিপ করে দেখি। গুড। এরপরে কি বলছে, একটা একটু নিচে নামাই দেই আমরা। সো খেয়াল করো, এখানে কয়েকটা চার্জ, ওকে। সো দেখো, এটা হচ্ছে ভূমি, এই ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। সো এখান থেকে আরেকটা চার্জ এদের মধ্যবিন্দুতে এখানে দেওয়া আছে। সো এবার খেয়াল করো যে এই বিন্দুটাকে আমরা ধরলাম হচ্ছে এ বিন্দু, যেহেতু এখানে Q1 আছে, এটাকে আমরা ধরলাম এ, এই বিন্দুটাকে আমরা ধরলাম বি, আর এটাকে ধরলাম আমরা সি, আর এখানে তো এই বিন্দুটা দেওয়াই আছে পি। এ বিন্দুতে চার্জ আছে 10 মাইক্রোকুলম। সো এ বিন্দুতে যে আমার Q1 চার্জ আছে এটা হচ্ছে কি 10 মাইক্রোকুলম। বি বিন্দুতে আমার যে Q2 চার্জটা আছে, এই Q2 হচ্ছে -5 মাইক্রোকুলম। সি বিন্দুতে যে আমার চার্জটা আছে এটাকে আমরা ধরলাম Q3, এটা সমান হচ্ছে কি -15 মাইক্রোকুলম। এখন দেখো, আমার এই পি বিন্দুতে বিভব বের করতে বলছে। কোথায় বিভব বের করতে বলছে? পি বিন্দুতে। তাহলে আমার দেখতে হবে এই পি বিন্দু চারিদিকে কয়টা, কোন কোন বিন্দুতে চার্জ আছে। এ বিন্দুতে চার্জ আছে, বি বিন্দুতে চার্জ আছে, সি বিন্দুতে চার্জ আছে। তাহলে আমার এ বিন্দুর জন্য বিভব, বি বিন্দুর জন্য বিভব এবং সি বিন্দুর জন্য আমরা বিভব বের করব। তার মধ্যে আমার দেখো, এই আবার এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এটা আমার 1 মিটার দেওয়া আছে। বি বিন্দু থেকে আমার যে পি বিন্দুর দূরত্ব, এটাও 1 মিটার দেওয়া আছে। সি থেকে পি বিন্দুর দূরত্ব, এটাও আমার 1 মিটার দেওয়া আছে। তাহলে আমার তো সব দূরত্ব দেওয়া আছে। সো দূরত্ব এখানে আমার কি কি দেওয়া আছে, আমরা এটাকে লিখতে পারি। এখানে যে দূরত্ব আমি লিখলাম এপি সমান বিপি সমান সিপি, এটা সমান আমি আর সমান আমি লিখলাম 1 মিটার। সো বিভব যেহেতু স্কেলার রাশি, সুতরাং বিভব নির্ণয় করতে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। সো বিভবটা নির্ণয় করতে পারবে। আমি গ ঘ ক খ নিয়ে একটু আলোচনা করলাম না, ক খ তোমরা মোটামুটি সবাই পারছো, এই জন্য ক খ নিয়ে আলোচনা করলাম না। আমি শুধু ঘ নাম্বারটা নিয়ে একটু আলোচনা করছি। তো আমার পি বিন্দুতে বিভব বের করতে হবে। তাহলে দেখো, আমরা পি বিন্দুতে বিভব, এটা আলাদা আলাদা করে প্রত্যেকটা বিন্দুতে বিভব বের করে করতে পারো। সো এটা এই টাইপের অঙ্কগুলো একবারে করাটাই বেটার। পি বিন্দুতে বিভব, এটাকে আমরা লিখলাম ভিপি। ভিপি সমান হচ্ছে কি এ বিন্দুস্থ চার্জের জন্য বিভব প্লাস এ বিন্দুস্থ চার্জের জন্য বিভব প্লাস হচ্ছে কি আমাদের বি বিন্দুস্থ চার্জের জন্য বিভব প্লাস হচ্ছে সি বিন্দুস্থ চার্জের জন্য বিভব। এ বিন্দুস্থ চার্জের জন্য বিভব, বি বিন্দুস্থ চার্জের জন্য বিভব আর সি বিন্দুস্থ চার্জের জন্য বিভব। এই তিনটা বিভব বের করে যোগ করলে হয়ে যাচ্ছে। যেহেতু বিভব স্কেলার আসে, সুতরাং এর যেহেতু দিকের কোনো আমার ঝামেলা নাই, সুতরাং আমি সরাসরি এভাবে করতে পারি। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, আমরা 1/4 এপসিলন নটটা কমন নিতে পারি। এটা সমান Q1/r প্লাস এটা সমান হচ্ছে আমার Q2/r, প্রত্যেকটা দূরত্ব যেহেতু r সমান, আর এটা সমান হচ্ছে আমার Q3/r
সুতরাং আমি 8টাও কিন্তু কমন নিতে পারি। আমি এবার একবার একটু মান বসাই, 9 × 10⁻9, আর এই যে আর যদি কমন নেই তাহলে এটা নিচে চলে আসে 1, Q1 সমান হচ্ছে কি 10। দেখো মাইক্রোকুলম আছে, সো তুমি 10 × 10⁻6 এখানে লিখতে পারো, আমি ওটাওকে আলাদা করে কমন নিয়ে নেব। একটু লেখার সময় এইসব টেকনিকগুলো তোমরা অ্যাপ্লাই করবে, সায়েন্সের স্টুডেন্ট মাথাটাকে যত বেশি কাজে লাগাবে ক্যালকুলেশন করার ক্ষেত্রে। Q2 সমান হচ্ছে কি -5 প্লাস আচ্ছা -Q3 হচ্ছে কি -15 ইন্টু, দেখো আমি এখানে লিখছি 10⁻6। কেন লিখছি 10⁻6? দেখো এখানে যে চার্জগুলো দেওয়া আছে এটার একক হচ্ছে কি -15 মাইক্রোকুলম, সুতরাং এদের প্রত্যেকের সাথে 10⁻6টা গুণ আছে। সো আলটিমেটলি দেখো এটার মনে হয় ক্যালকুলেটর ছাড়াই তুমি কিন্তু করতে পারবা। সো এখানে কত আসছে, আমি একটু আরেকটা লাইন লিখি, 9 × 10⁹, এই মাঝখানে কত আসছে 15 আর 5 20, -10 আছে, সো মাইনাসটা আগে দিয়ে দিলাম, এখানে একটা 10 আসছে আর এখানে আবার আমাদের কত 10⁻6। তো এই 10 এর পাওয়ার কত 1, তুমি বুঝতেই পারছো। 9 আর এই 9 আর 1 10 থেকে 6 বাদ দিলে 10⁴, তার মানে 9 × 10⁴ আসে। ক্যালকুলেটরে করে দেখো এটাই আসবে, এত ভোল্ট। তো তুমি দেখো এই অঙ্ক তুমি ক্যালকুলেটর ছাড়াই করতে পারছো। ক্যালকুলেটর যত ব্যবহার করতে যাবে তত কিন্তু তুমি আমরা মনে করি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে মনে অঙ্ক খুব সহজে বা অনেক সময় কম লাগবে। ক্যালকুলেটর ব্যবহার করতে গেলেও অনেকের কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। সো ক্যালকুলেটর ছাড়া যতটুকু করা যায়, যতদূর পর্যন্ত তুমি ক্যালকুলেটর ছাড়া তোমার নিজের মাথা ব্যবহার করে ইউজ করে করতে পারবা, তত কিন্তু তোমার সময় বেঁচে যাবে, তবে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমি জানি না এটা ভুল করছে কিনা আবার, যাই হোক। সো এখন দেখো আমাদের ঘ নাম্বারের যে ম্যাথটা বলছে যে উদ্দীপকে চার্জিত বস্তুকে শূন্যে ভাসমান রাখা সম্ভব হবে কিনা। চার্জিত বস্তুকে ভাসমান রাখা সম্ভব হবে কিনা, এখানে যে বস্তুটা স্থাপন করা হয়েছে এই পি বিন্দুতে যে বস্তুর ভরটা দেওয়া আছে 245 গ্রাম। পি বিন্দুতে একটা চার্জ স্থাপন করা হচ্ছে, যে চার্জের মান Q0, এটা হচ্ছে কত 10 মাইক্রোকুলম। প্রশ্নে কিন্তু বলে দিছে যে পি বিন্দুতে Q0 মানের একটি m ভরের চার্জিত বস্তুকে শূন্যে ভাসমান রাখা যাবে কি না। তো একটা বস্তুকে শূন্যে ভাসমান রাখতে গেলে, আমি একটু এটা উপরে তুলে দিলাম, ওকে, একটা বস্তুকে যদি আমরা শূন্যে ভাসমান রাখতে চাই তাহলে আমাদের কি করতে হয়। একটা বস্তুকে শূন্যে ভাসমান, কখন একটা বস্তু শূন্যে ভাসমান থাকবে, মনে করো যে এইখানে খেয়াল করো, এই হচ্ছে এখান থেকে তুমি একটা বস্তুকে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুকে এখান থেকে যদি একে শূন্যে ভাসমান রাখতে চাও তাহলে এর ওজন W = mg, এটা নিচের দিকে ক্রিয়াশীল হবে। এই বস্তুটা কখন এখানে শূন্যে থাকবে, যদি এর বিপরীত দিকে একটা বল কাজ করে, অর্থাৎ এই F এবং W যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, F এবং W যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলেই কিন্তু এই বস্তুটা এই জায়গায় সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ একটা বস্তুকে কোনো একটা বিন্দুতে সাম্যাবস্থায় রাখতে গেলে তার ওজনের বিপরীত দিকে বলটা পরস্পর সমান হতে হবে। অর্থাৎ একটা বস্তু তখনই সাম্যাবস্থায় থাকবে যদি F এবং W পরস্পর সমান হয় এবং তাদের দিক পরস্পর বিপরীত দিকে হয়, তাহলে কিন্তু বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ এই পি বিন্দুতে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে যদি পি বিন্দুতে বস্তুর ওজন সোজা নিচের দিকে ক্রিয়াশীল এবং এই পি বিন্দুতে আমরা বল বের করব, সেই বল যদি বস্তুর ওজনের সমান এবং বিপরীত দিকে হয় তাহলে কিন্তু বস্তুটা পি বিন্দুতে সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখন আমরা যেটা করব, এই এ বিন্দুস্থ চার্জের জন্য, বি বিন্দুস্থ চার্জের জন্য এবং সি বিন্দুস্থ চার্জের জন্য, এই সকল চার্জের জন্য আমরা এখন পি বিন্দুতে বল বের করব। বল বের করে তাদের লব্ধি বল বের করব, লব্ধি বল বের করে ওজন বের করলে আমরা বুঝতে পারবো যে এই বস্তুটা পি বিন্দুতে সাম্যাবস্থায় থাকবে কি থাকবে না। তো এই বল আমরা সরাসরি, যেহেতু পি বিন্দুতে চার্জের মান Q0 10 মাইক্রোকুলম দেওয়া আছে, সুতরাং আমরা সরাসরি কিন্তু পি বিন্দুতে বল বের করতে পারি। বাট আমি একটু প্রাবল্য বের করে তারপর বলটা বের করি, বা আমার স্টুডেন্টদেরকে আমি বলি একটু প্রাবল্য বের করে বলটা বের করার জন্য। কেন বলে, অনেক সময় এই পি বিন্দুতে যে চার্জটা, এখানে যেমন চার্জের মানটা 10 মাইক্রোকুলম দেওয়া আছে, অনেক সময় পি বিন্দুতে কত চার্জ দেওয়া আছে এটার মানটা দেওয়া থাকে না, তখন আমরা ধরে নেই যে কিউ চার্জ আছে, তখন অনেক সময়
অনেক শিক্ষার্থীর খাতা দেখতে যে দেখছি যে ওরা ক্যালকুলেশনটা খুব উল্টাপাল্টা করে ফেলে। তো এই জন্য আমি প্রাবল্যটা বের করব পি বিন্দুতে, প্রাবল্য বের করে বল বের করব, এবং প্রাবল্য এবং বল যেহেতু ভেক্টর রাশি, প্রাবল্যের দিক যে দিকে হবে, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করার পরে সেই লব্ধি প্রাবল্যের দিক যেদিকে হবে বলের দিকটাও কিন্তু সেই দিকে হবে। তো যারা বল বের করে করতে চাচ্ছ তারা বল বের করে করতে পারো, যারা প্রাবল্য বের করে করতে চাও তারা প্রাবল্য বের করে করতে পারো, বাট আমি প্রাবল্য বের করে করাটা বেশি পছন্দ করি বা বেশি প্রিফার করি। সুতরাং যার যেটা দিয়ে মনে হয় সেটা দিয়ে আমরা করতে পারো। সো আমি একটু প্রাবল্য দিয়ে করে দেখি। তো প্রাবল্য দিয়ে যখন করতে হয় তখন কি হয়, যে বিন্দুতে আমরা প্রাবল্য বের করি ওই বিন্দুতে আমরা ধরে নেই সবসময় কি প্লাস একক ধনাত্মক চার্জ আমরা স্থাপন করি। তাহলে ওই পি বিন্দুতে আমরা ধরে নিলাম যে এখানে একটা চার্জ আছে যেটার মান হচ্ছে একক ধনাত্মক চার্জ, সেই চার্জের মান হচ্ছে +1। তাহলে আমরা এখন কি করব, এ বিন্দুস্থ চার্জের জন্য আমরা এখানে প্রাবল্য বের করব। তাহলে এটা পি বিন্দুতে প্রাবল্য, এটা হবে কি 1/4πε0 কি হবে কিউ এ বাই এদের যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি AP²। সো দেখো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি কত আসবে, 1/4πε9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ এ হচ্ছে 10 ইন্টু 10⁻⁻6, যেহেতু মাইক্রোকুলম আছে, ভাগ 1² তো দেওয়া লাগে না, সুতরাং এটা আসে 9 ইন্টু 10⁴, 9 ইন্টু 10⁴ এত নিউটন পার কুলম। সো এখন দেখো এর দিক কোন দিকে হবে, এটা ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক, সমধর্মী, পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে কি হবে, ছোটটা যে জায়গায় আছে সেখান থেকে সে দূরে চলে যাবে, অর্থাৎ এর দিক হচ্ছে কি এই যে এর দিক হচ্ছে কি PB বরাবর। সো অবশ্যই তোমরা চিত্রে দিকটা দেখাবে, আগে চিত্রে দেখায় তারপর এখানে এসে লিখবে। সুতরাং এর দিক হচ্ছে কি আমাদের এই যে PB বরাবর। এরপরে আমরা আবার কার জন্য বের করব, বি বিন্দুস্থ চার্জের জন্য প্রাবল্য বের করব, সেটা হচ্ছে EB। এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে 1/4πε0 QB বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি BP²। তো এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি 9 ইন্টু 10⁹9 ইন্টু 5 ইন্টু 10⁻⁻6, তাহলে এটা আসে 4.5 ইন্টু 10⁴। এটা ক্যালকুলেটর ছাড়া করা যেত, এত নিউটন পার কুলম। দিকটা একটু খেয়াল করো, এর আগে আমি একটু আগে দিকটা বোঝাইছি, আবার একটু তোমরা মনোযোগ দিয়ে দিকটা খেয়াল করো। সো দিক বের করার সময় দেখো এখানে আছে কি, এখানে নেগেটিভ চার্জ, এখানে আছে কি পজিটিভ চার্জ, এটা কি বিপরীত ধর্মী। সমধর্মী যদি হতো তাহলে বিকর্ষণ করতে, এটা বিপরীত ধর্মী হলে পরস্পরকে কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে আমার এই যে EB, এই EBটাও কিন্তু এর দিক হবে হচ্ছে কি PB বরাবর। এরপর আমরা বের করব হচ্ছে কি, তাহলে দেখো আমরা এ বিন্দুর জন্য প্রাবল্য পেয়ে গেলাম, বি বিন্দুর জন্য প্রাবল্য পেয়ে গেলাম, এখন আমরা সি বিন্দুর জন্য প্রাবল্য বের করব। সি বিন্দুস্থ চার্জের জন্য যদি প্রাবল্য বের করি EC, সেটা হবে কি 1/4πε0 QC বাই এদের যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে CP²। সুতরাং এটা 9 ইন্টু 10⁹9, QC এর মান 15 ইন্টু 10⁻⁻6, সেটা করলে আসে হচ্ছে 13.5 ইন্টু 10⁴, 13.5 ইন্টু 10⁴ এত নিউটন পার কুলম। এর দিকটা কোন দিকে হবে দেখো, এখানে আছে কি, এখানে আছে কি ঋণাত্মক চার্জ, এখানে আছে আমাদের ঋণাত্মক চার্জ, এখানে আছে ধনাত্মক, এরা কি বিপরীতধর্মী হলে পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। বিপরীতধর্মী হলে পরস্পরকে যদি আকর্ষণ করে তাহলে ছোটটা কি হবে, দৌড়ায় তার দিকে যাবে। এই যে দেখো ছোটটা দৌড়ে তার দিকে যাচ্ছে, এর টান বেশি, যে টানই হোক। সুতরাং এটা হচ্ছে কি EC এর দিক হবে হচ্ছে কি PC বরাবর। তাহলে আমরা এখন পি বিন্দুতে কয়টা প্রাবল্য পেলাম, পি বিন্দুতে 3টা প্রাবল্য পেলাম, এই 3টা লব্ধি প্রাবল্য বের করতে হবে। তো একটু আগে আমরা বলছিলাম আমরা দুইটা করে করি, উপাংশের দিকে না যাই, সামন্ত্রিক সূত্র দিয়েই করার চেষ্টা করি। দেখো এখন EA এবং EB একই দিকে ক্রিয়াশীল, দুইটা এই যে দেখো EA এবং EB এরা কি, এই EA এবং EB এরা দেখো একই দিকে ক্রিয়াশীল। তো দুইটা যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে কি করতে হয়, লব্ধি প্রাবল্য হচ্ছে কি যোগ করে দিলে হয়। তাহলে EA এবং EB এর যে প্রাবল্য এটাকে আমি ধরলাম EAB। তাহলে এটা কি করব আমরা, জাস্ট এখানে
যোগ করে দেব। যোগ করে দিলে ইএ এবং ইবি এর লব্ধি প্রাবল্য পেয়ে গেলাম। তোমরা একটু এখানে লিখবা ইএ ও ইবি এর লব্ধি প্রাবল্য ইএবি সমান এটা। সো আমরা এটা যদি যোগ করি 9 আর 4 কত, 9 আর 4 হচ্ছে কি 13, 13.5 ইন্টু 10⁴ নিউটন পার কুলম। এবং এর দিকটা কোন দিকে হবে, যেহেতু দুইটা একই দিকে ক্রিয়াশীল সুতরাং এর দিকটাও কিন্তু পিবি বরাবর হবে। অর্থাৎ আমি এখানে একটু খেয়াল করো, এই যে আমার এই দুইটা মিলে এখন হয়ে গেছে হচ্ছে কি ইএবি, এই দুইটা মিলে আমাদের হয়ে গেছে, এটা একটু মুছে দেই, এই দুইটা মিলে আমাদের হয়ে গেছে কিন্তু ইএবি। এবং সেই ইএবিটা হচ্ছে কোন দিকে ক্রিয়াশীল, পিবি বরাবর ক্রিয়াশীল। এখন একটু খেয়াল করো মজাটা এখানে। সো দেখো এই যে ইসি এর মান এবং ইবি এই দুইটা মান একটু খেয়াল করো। ইসি এবং ইএবি এই দুইটার মান কিন্তু এখন সমান। তাহলে ইসি এবং ইএবি দুইটার মান সমান। ইসি কোন দিকে ক্রিয়াশীল, ইসি এদিকে ক্রিয়াশীল। ইসি হচ্ছে কি পিবি বরাবর ক্রিয়াশীল, ইসি হচ্ছে কি পিসি বরাবর ক্রিয়াশীল, আর ইএবি কি পিবি বরাবর ক্রিয়াশীল। তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে একটা এদিকে ক্রিয়াশীল আর একটা এদিকে ক্রিয়াশীল। এই দুইটা পরস্পর কত ডিগ্রি কোণ করে ক্রিয়াশীল। দেখো এখানে এদের যে মধ্যবর্তী কোণ বোঝাই যাচ্ছে, এই মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার এই দুইটার মান কি, এই দুইটার মান পরস্পর সমান। তাহলে দুইটা ভেক্টরের মান যদি পরস্পর সমান হয় তাহলে তাদের লব্ধি প্রাবল্য অবশ্যই কি করবে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই দুইটা প্রাবল্যের যে লব্ধি প্রাবল্য আমি পাবো, লব্ধি প্রাবল্যটা পাবো, তার দিকটা দেখো কোন দিকে হচ্ছে, তার দিকটা এইদিকে হচ্ছে। সুতরাং এটাকে যদি আমরা এম বিন্দু ধরি তাহলে এর দিকটা কিন্তু পিএম বরাবর হবে। যাই হোক, আগে আমরা লব্ধি প্রাবল্যটা বের করি। এখন দেখো আমাদের এই ইএবি ও ইসি এর লব্ধি প্রাবল্য যদি হয় তাহলে এই লব্ধি প্রাবল্য নির্ণয়ের ফর্মুলাটা কি হবে, ইএবি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার প্লাস 2 ইএবি ইন্টু ইসি কস আলফা মানে কি, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান হচ্ছে কি 0। তাহলে যদি 0 হয় তাহলে দেখো এই পুরাটা কি হয়ে যাচ্ছে, পুরাটা 0 হয়ে যাচ্ছে, এই পুরাটা কি হয়ে যাবে 0। সুতরাং এটাকে আমি মুছে দিলাম, এটা এখানে থাকা আর না থাকাই সমান, যেহেতু এই টার্মটা পুরাটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা থাকলেই কি আর না থাকলেই কি। তাহলে দেখো আমার এখানে থাকছে ইএবি স্কোয়ার প্লাস ইএসি স্কোয়ার, ইএবি স্কোয়ার প্লাস ইএসি স্কোয়ার। আবার এই ইএবি আর ইএসি এর মান কি পরস্পর কি, ইএবি আর ইএসি এর মান কিন্তু পরস্পর সমান। তাহলে আমি এই দুটো যোগ করলে আমি এখান থেকে লিখতে পারি কিন্তু 2 ইসি স্কোয়ার এর রুট, দ্যাট মিনস এটা হচ্ছে √2 ইন্টু আসলে ইসি। তাহলে √2 ইন্টু ইসি, তো √2 আর ইসি এর মান হচ্ছে আমাদের কত 13.5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা আসে 10.09 ইন্টু এই যে 10⁴, 19.09 ইন্টু 10⁴ কি এত নিউটন পার কুলম। এর দিক কোন দিকে, এই যে এর দিক কিন্তু কি বরাবর, পিএম বরাবর। কারণ কি দেখো ইএবি আর ইসি, আবার দেখো একটু খেয়াল করো, ইএবি এবং ইসি এর মান হচ্ছে কি পরস্পর সমান। দুইটা ভেক্টরের মান যদি পরস্পর সমান হয় তাহলে তারা তাদের মধ্যবর্তী কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এইটাও 45 ডিগ্রি হবে, এই পাশেরটাও 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি। এখন খেয়াল করো, এই পি বিন্দুতে আমার একটা বস্তু ছিল, এই পি বিন্দুতে আমরা কিউ নট চার্জ স্থাপন করছি, তাহলে আমরা পি বিন্দুতে প্রাবল্য বের করছি, কিন্তু আমার বস্তুটা স্থির রাখতে গেলে কি বের করতে হবে, বস্তুটাকে স্থির রাখতে গেলে আমার আসলে বল বের করতে হবে। তাহলে আমরা পি বিন্দুতে যেহেতু প্রাবল্য পেয়ে গেছি, তাহলে আমাদের দেখো পি বিন্দুতে বল কি হবে। সো আমরা সরাসরি এখান থেকে লিখতে পারি যে অতএব পি বিন্দুতে যে বল, তোমরা সরাসরি বল বের করতে পারো, বাট আমি প্রাবল্য বের করছি যে পি বিন্দুতে বল F = কি কিউই। কিউ মানে কি, এখন যে চার্জ কিউ নট, আমরা একটু আগে যে প্রাবল্যটা বের করছি সেই প্রাবল্য F = কিউ নট ই। কারণ অনেক অঙ্ক এখানে আসে যে পি বিন্দুতে বস্তুটিকে সাম্যাবস্থায় রাখতে গেলে
কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তখন চার্জের মানটা বের করতে হয়। তখন অনেক সময় ক্যালকুলেশনের সমস্যা হয়, যেটার কারণে আমি প্রাবল্য বের করে তারপর বলটা বের করছি। সো তোমরা সরাসরি এখানে চার্জের মান দেওয়া আছে, সরাসরি বল বের করতে পারতে, কোনো সমস্যা নাই। সুতরাং কিউ নট হচ্ছে কত, 10 × 10⁻6, আর ই এর মান আমরা কত পাইছি, ই এর মান পাইছি 19.09 × 10⁴। তাহলে দেখো এখান থেকে বলটা তুমি পেয়ে যাচ্ছ কত আসে, 10 × 10⁻6 সেটা আসে 1.909 এত নিউটন। এর দিক কোন দিকে, এর দিক কিন্তু আমাদের সেই পিএম বরাবর, প্রাবল্য যেদিকে ক্রিয়াশীল এর দিকটাও কিন্তু আমার সেই দিকে হবে। এখন এই বিন্দুতে একটা বস্তু স্থাপন করা হয়েছে, তাহলে এই বস্তুর ওজন কি, ওজন সবসময় নিচের দিকে ক্রিয়াশীল। আমরা আগেই বলছিলাম যে আমরা ওই পি বিন্দুতে বল বের করব আর পি বিন্দুতে প্রাবল্য বের করব। তো পি বিন্দুতে আমরা বল বের করছি, বলটাও উপরের দিকে ক্রিয়াশীল, বলটা উপরের দিকে, বলটাকে ওজনের বিপরীত দিকে ক্রিয়াশীল। এখন দেখি এই ওজনের মান সমান হয় কিনা। তাহলে আমাদের পি বিন্দুতে যে বস্তুর ওজন W = mg, সো আমার এম এখানে কত, এম হচ্ছে 245 গ্রাম ইন্টু, তাহলে একে আমার কেজিতে নিতে হবে ইন্টু 9.8, এটা আসলে কি 245 গ্রাম, 245 ইন্টু 10⁻³ গ্রামকে আমি কেজিতে নিলাম, আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি 9.8, সো এটা করলে আসে 2.40 নিউটন। এখন দেখো তো এই বস্তুটা কি পি বিন্দুতে সাম্যাবস্থায় থাকবে? সাম্যাবস্থায় থাকতে গেলে শর্ত হচ্ছে আমার দুইটা, কন্ডিশন হচ্ছে দুইটা, এদের দিক এফ এবং ডব্লিউ, এই এফ এবং ডব্লিউ এর দিক পরস্পর বিপরীত দিকে হতে হবে। তো এই দুইটা দিক পরস্পর বিপরীত দিকে আছে, কিন্তু এদের মান কি সমান আছে? এই মান কি সমান আছে? এখানে দেখো ডব্লিউ এর মানটা বেশি, ডব্লিউ এর মানটা এখানে কিন্তু ডব্লিউ এর মানটা কি এফ এর চেয়ে বেশি। যদি এদের মান সমান হতো এবং দিক যদি পরস্পর বিপরীত দিকে হতো, তাহলেই কিন্তু ওই পি বিন্দুতে এম ভরের বস্তুটা সাম্যাবস্থায় থাকতো। কিন্তু এখানে তো দিক পরস্পর বিপরীত দিকে আছে, ঠিক আছে, কিন্তু মান কিন্তু সমান না, অর্থাৎ ডব্লিউ বেশি, তার মানে বস্তু কিন্তু নিচের দিকে পড়ে যাবে। যদি এফ বড় হতো তাহলে কিন্তু বস্তুটা উপরের দিকে যেত, আর যদি দুইটা সমান হতো তাহলে বস্তুটা কিন্তু সাম্যাবস্থায় থাকতো। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে উদ্দীপকে চার্জিত বস্তুকে শূন্যে ভাসমান অবস্থায় রাখা সম্ভব না। রাখতে গেলে কি করতে হবে? রাখতে গেলে এই দুইটার মান সমান হতে হবে, অর্থাৎ তুমি এফ আর ডব্লিউ ধরে এখান থেকে আরেকটা চার্জের মান বের করতে পারো, বের করে বলতে পারো যে পি বিন্দুতে 10 মাইক্রোকুলম চার্জ স্থাপন না করে এত চার্জ স্থাপন করলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। যদিও এখানে সেটা চাই নাই, ওটা বের করে দেখাইতে পারো, না দেখালেও সম্ভব না। এখানে যেহেতু ওটা চাই নাই, এখানে বলছে শূন্যে ভাসমান রাখা সম্ভব হবে কেন। এখানে আমরা দেখছি যে এই উদ্দীপকের যে আমার ডাটা আছে, এই ডাটা দ্বারা এই বস্তুকে এখানে ভাসমান রাখা সম্ভব হবে না। জাস্ট এই মন্তব্যটা একটু সুন্দর করে লিখে দিবা, তাহলে অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। সো দেখো এখানে আমরা গ আর ঘ দুইটা ম্যাথ সমাধান করলাম, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখন যদি একটু ছোট করে দিছি। সো প্রথম থেকে যদি তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, একটু বুঝে বুঝে করো, শুধু রিল দেখার মতন দেখে গেলে কিন্তু এটা আসলে সমাধান করতে পারবে না, তাহলে কিন্তু এর মজাটা তুমি পাবে না। ফিজিক্সের মজা পেতে গেলে এটা পড়তে গেলে এটা নিয়ে তোমাকে তাড়াহুড়া করলে হবে না, এটার পিছনে তোমাকে সময় দিতে হবে। একটা মানুষকে সময় না দিলে সে মানুষও থাকে না, আর সেখানে একে তুমি সময় দিতে চাচ্ছ না, কিভাবে তোমার সাথে থাকবে? সুতরাং সময় দাও, তাহলে এর কাছ থেকে মজাটা নিতে পারবা। মজা নিতে গেলে একে সময় দিতে হবে। তাড়াহুড়া করে 1 ঘন্টায় 2 ঘন্টায় 3 ঘন্টায় 4 ঘন্টায় আমি একটা অধ্যায় শেষ করে ফেলবো, এভাবে শেষ করে তুমি ফিজিক্স আসলে বুঝবে না, তুমি নিজেই শেষ হয়ে যাবে, কিন্তু ফিজিক্স বুঝতে পারবে না। ফিজিক্স বুঝতে গেলে সায়েন্সের, শুধু ফিজিক্স না, নট অনলি ফিজিক্স, যে কোনো সাবজেক্ট সায়েন্সের বুঝতে গেলে সেটাকে ধীরে ধীরে বুঝতে হবে। একসাথে তুমি সব খেলে এটা বদহজম হবে, এবং পরীক্ষার হলে যে তোমাকে আসলে বমি করে আসতে হবে। মুখস্থ কিছু জিনিস যদি কমন পড়ে তাহলে তুমি লিখতে পারবা, আদারওয়াইজ তুমি লিখতে পারবা না। তো এই জন্য তাড়াহুড়া করো না, ধীরে ধীরে ফিজিক্স বুঝো, ধীরে ধীরে সায়েন্সের সাবজেক্টগুলো বুঝো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো তাড়াহুড়ার বিষয় না। যদি তাড়াহুড়ার বিষয় হতো, যদি 1 মাস 2 মাসে এগুলো সব যদি বোঝা যেত, সব অধ্যায় যদি শেষ করা যেত, তাহলে এই 2 বছর ধরে এত সিলেবাস দিয়ে এত সময় ধরে তোমাদেরকে আমরা করাইতাম না। যাই হোক, আশা করি বিষয়গুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবে। কখনো কোনো টপিকস তাড়াহুড়া করে বুঝতে যাবে না, যত সম্ভব চেষ্টা করবে ধীরে ধীরে
যতটা তোমার ব্রেন নিতে পারে সেই অনুযায়ী বোঝার চেষ্টা করবে। আর আরেকটা কথা বলে রাখি যে টিচার যতই তোমাকে বোঝানোর চেষ্টা করুক না কেন, তুমি নিজে যদি বোঝার চেষ্টা না করো তাহলে আলটিমেটলি তুমি কিন্তু কিছুই বুঝবে না। আলটিমেটলি এরকম সব কিছু বোঝার পরে যখন যে তুমি পরীক্ষা দেবা, তখন কিন্তু কেউ যারা বোঝার চেষ্টা করছে তারা কিন্তু ঠিকই 18, 19, 20 পেয়ে যাবে, তুমি কিন্তু ওই 00, 1, 2, 3 এর ভিতরে থাকবে। যাই হোক, সো এরকম যদি আর কোনো সমস্যা, আর কোনো সৃজনশীল নিয়ে তোমাদের সমস্যা থাকে, বা তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, টেস্ট পরীক্ষা সেকেন্ড ইয়ার যারা আসো, মানে সেকেন্ড ইয়ার বলতে আমি বোঝাচ্ছি এবার যারা পরীক্ষা দেবে, এটা যদিও আমি এটা ফার্স্ট ইয়ারদের এখন যারা আসলে যারা 2027 সালে যারা পরীক্ষা দেবে তাদের আমি পরীক্ষাটা নিয়েছিলাম। তো যারা 26 সালের এইচএসসি পরীক্ষার্থী আসো, তারা যদি এই ক্লাসটা দেখো, সো তোমরা এই প্রাবল্য, বিভব বা কৃতকাজ এই রিলেটেড, এই স্থিরতলিত অধ্যায়ের এই রিলেটেড তোমাদের টেস্ট পরীক্ষা আসছে বা তোমরা পারো না, এরকম যদি কোনো গাণিতিক সৃজনশীল থাকে তোমরা কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি চেষ্টা করব সেগুলো আমার মতো করে সমাধান দেওয়ার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।